হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আমাদের লাস্ট ভিডিওগুলো তোমরা সবাই ফলো করেছো এবং তোমাদের পড়াশোনাতে সেই ভিডিওগুলো অনেক হেল্প করেছে। কারোর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা সেই অসুবিধাটা আমার সাথে শেয়ার করতে পারো। আজকে আমি তোমাদের সুবিধের জন্য একটা খুব জটিল চ্যাপ্টারকে খুব সহজভাবে নিয়ে এসেছি। চ্যাপ্টারটার নাম্বার হচ্ছে 22, এনসিইআরটির ইন্ডেক্স বা সূচিপত্র অনুযায়ী। চ্যাপ্টারটার নাম হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এই চ্যাপ্টারটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 10-এ আমরা অল্প একটু আলোচনা করেছি যে হরমোনস কিভাবে আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে। এই কেমিক্যাল কোঅর্ডিনেশনটা মেনলি মেনটেন হয় আমাদের শরীরে হরমোন দিয়ে। আরেকটা জিনিসও আমাদের এখানে ইউজ হয়, কেমিক্যাল যে প্রোডাক্টগুলো আমাদের কাজ করতে হেল্প করে সেটার আরেকটা প্রোডাক্ট হচ্ছে এনজাইম। এই হরমোন এনজাইম এগুলো আমাদের শরীরের সমস্ত কেমিক্যাল রিয়াকশানগুলোকে, সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশান বলতে পারো, বায়োকেমিক্যাল রিয়াকশান, এই বায়োকেমিক্যাল রিয়াকশানগুলোকে ওরা তাড়াতাড়ি করতে বা রিয়াকশানগুলো কাজ করতে এই হরমোন বা এনজাইম এরা হেল্প করে। এই হরমোন বা এনজাইম খুব জটিল একটা ব্যাপার। একটা গ্ল্যান্ড আরেকটা গ্ল্যান্ডকে হেল্প করছে, আরেকজনকে হেল্প করছে, এটা একটা ভীষণ জটিল ব্যাপার। এই জটিল ব্যাপারটাই আজকে আমরা খুব সহজে মাত্র আধ ঘন্টার একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করে নিই যে হরমোন কাকে বলে। হরমোন হচ্ছে এমন একটা এনজাইম বা প্রোটিন। হরমোন অ্যাকচুয়ালি একটা প্রোটিন, এনজাইমও একটা প্রোটিন। হরমোন হচ্ছে নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, এটা আমাদের কোনো নিউট্রিশন বা পুষ্টি দেয় না, যেটা কি করে ইন্টারসেলুলার, একটা সেল থেকে আরেকটা সেলে মেসেজ নিয়ে যায়। তাহলে হরমোনের কাজগুলো আমরা কি কি দেখতে পেলাম? হরমোন হচ্ছে একটা নন নিউট্রিয়েন্ট একটা প্রোডাক্ট এবং সেটা একটা সেল থেকে আরেকটা সেলে মেসেজ নিয়ে যায়। এবং হরমোন রিলিজ করে সবসময় কোন গ্ল্যান্ড থেকে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। হরমোন অলওয়েজ রিলিজ করে একটা ডাক্টলেস গ্ল্যান্ডগুলোর থেকে, হরমোন সবসময় রিলিজ করে এবং সেই গ্ল্যান্ডগুলোর নাম হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড। তাহলে এই যে ডেফিনেশন বা এই লাইনগুলো এনসিইআরটির বইয়ের প্রথমেই একদম আছে। আমরা এইখানে প্রথমেই তাহলে আলোচনা করে নিই যে এই এন্ডোক্রিন, ডাক্টলেস, এই কথাগুলোর মানে কি, এই কথাগুলো আসলে কি বোঝাচ্ছে বা কি বোঝাতে চাইছে আমাদেরকে। প্রথমে আমি চলে আসি আমাদের যে কেমিক্যালসগুলো যেটা আমরা আজকে আলোচনা করব, তার মধ্যে হরমোনটাই অবশ্যই মেন, কারণ এনজাইমটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আছে যেটা আমাদের সিলেবাসে নেই। হরমোন, এনজাইম এরা সবাই প্রোটিন মেড, এরা সবাই তৈরি হয় প্রোটিন দিয়ে এবং এরা একটা স্পেশাল টাইপ অফ সেল থেকে সিক্রিটেড হয়। এরা একটা স্পেশাল টাইপ অফ সেলস আর সিক্রিটেড দেম। এই স্পেশাল টাইপ অফ সেলকেই এটা আমাদের অ্যানাটমি চ্যাপ্টারে, অর্থাৎ অ্যানাটমি অফ অ্যানিম্যাল টিস্যু, সেখানে আমরা জানি যে টিস্যু কোন টিস্যু না গ্ল্যান্ডুলার, এরা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যুর আন্ডারে পড়ছে। অর্থাৎ এই স্পেশাল টাইপ অফ সেল যেগুলো তারা অ্যাকচুয়ালি তৈরি করছে গ্ল্যান্ড, এরা অ্যাকচুয়ালি তৈরি করছে গ্ল্যান্ড। এবার আমি চলে আসি যে এই গ্ল্যান্ডগুলো কিভাবে কাজ করছে বা কীরকম গ্ল্যান্ড, কত রকমের গ্ল্যান্ড হচ্ছে। তাহলে আমি যদি বলি গ্ল্যান্ডের হিসেবে বলি, গ্ল্যান্ড বেসিস অফ ওয়ার্ক, বেসিস অফ সিক্রিশন, কীরকমভাবে তারা সিক্রিট করছে তাদের মেটেরিয়ালটা, বেসিস অফ সিক্রিশন। আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ দেয়ার প্রোডাক্ট, কি প্রোডাক্ট তৈরি করছে এই গ্ল্যান্ড, এর উপর বেস করে গ্ল্যান্ডকে দুভাগে ভাগ করা হয়েছে। বেসিস অফ সিক্রিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা
একটা গ্ল্যান্ডের নাম হচ্ছে এন্ডোক্রিন, একটা গ্ল্যান্ডের নাম হচ্ছে এক্সোক্রাইন। আরেকটা গ্ল্যান্ড আছে, এর মধ্যে দুজনেরই ক্যারেক্টার মিশে আছে, তাই এটাকে বলা হচ্ছে মিক্সোক্রাইন বা মিক্সড গ্ল্যান্ড। এটার আরেকটা নাম হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। আর বেসিস অফ প্রোডাক্টের মধ্যে আমরা দু ধরনের গ্ল্যান্ড দেখতে পাই, একটা হচ্ছে হরমোনাল গ্ল্যান্ড অর্থাৎ হরমোন রিলিজ করছে, আরেকটা হচ্ছে এনজাইমেটিক গ্ল্যান্ড যেটা এনজাইম রিলিজ করছে। এবার আমরা চলে আসি যে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের গল্পটা কিভাবে আসছে। এই স্ট্রাকচারের গল্পটা আসতে গেলে আমাদের প্রথমে গ্ল্যান্ডের স্ট্রাকচারটা বুঝতে হবে। একটা গ্ল্যান্ড কতগুলো সেল দিয়ে তৈরি হয়, এই যে আমরা প্রথমেই বলছি স্পেশাল টাইপ অফ সেলস, কতগুলো সেল দিয়ে গ্ল্যান্ড বা গ্ল্যান্ডুলার টিস্যুটা তৈরি হয়। এই সেলগুলো প্রত্যেকেই তাদের যে মেটেরিয়ালটা, সেটা মাঝখানে যে জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। এই লুমেনের মধ্যে তারা জমা করে সমস্ত সেল, তার যে মেটেরিয়ালটা সেটা এই লুমেনের মধ্যে সিক্রিট করে। এবার এই লুমেনের মধ্যে যে জিনিসটা জমা হলো সেটা যদি হরমোন হয় তাহলে সেটাকে বলা হবে হরমোনাল গ্ল্যান্ড, যদি সেটা এনজাইম হয় তাহলে সেটাকে বলা হবে এনজাইমেটিক গ্ল্যান্ড। এবার যে জিনিসটা জমা হলো সেটা এবার শরীরের বাইরে বেরোবে কি করে? শরীরের বাইরে বেরোনোর জন্য যদি এর একটা পাইপলাইন বা ডাক্ট থাকে তাহলে এই গ্ল্যান্ডটাকে বলা হবে ডাক্টেড গ্ল্যান্ড বা এই গ্ল্যান্ডটার নাম হবে এক্সোক্রিন গ্ল্যান্ড। কেন? এর একটা ডাক্ট আছে। কিন্তু যদি এই গ্ল্যান্ডের কোনো ডাক্ট না থাকে, সেলগুলো আছে, সেলগুলো তার মধ্যে যে লুমেনের মধ্যে যে মেটেরিয়ালটা, সেটা হরমোন হতে পারে বা এনজাইম হতে পারে, সেই মেটেরিয়ালটা লুমেনের মধ্যে জমা করছে। লুমেন মানে হচ্ছে, আমি এখানে আবার বলে দিচ্ছি, লুমেন হচ্ছে একটা ক্যাভিটি। এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে লুমেন। এই লুমেনের মধ্যে জমা করছে, কিন্তু এটা এবার বেরোবে কি করে? এটার তো কোনো পাইপলাইন নেই। পাশ দিয়ে গেছে ব্লাড ভেসেলস, পাশ দিয়ে যাচ্ছে ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলের মধ্যে গ্ল্যান্ড তার মেটেরিয়ালটা রিলিজ করছে। ব্লাড ভেসেলসের মধ্যে সরাসরি অসমোসিস প্রক্রিয়ায় তার মেটেরিয়ালটা রিলিজ করছে। এই ধরনের গ্ল্যান্ডকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সেই জন্য আমরা আগের স্লাইডে বলেছিলাম যে এন্ডোক্রিন গ্ল্যান্ড মানে হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড। এর আরেকটা নাম হচ্ছে, এরা হচ্ছে ডাক্টলেস, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড। আর মিক্সড গ্ল্যান্ড কাকে বলে? এটা তো বুঝতেই পারছো, একটা গ্ল্যান্ড থাকবে, গ্ল্যান্ডের মধ্যে সেল থাকবে, সেলগুলো সিক্রিশন করবে, আবার সেই সেলের মধ্যে যে মেটেরিয়ালটা থাকবে সেই মেটেরিয়ালটা সেলের ওই গ্ল্যান্ড টিস্যুর মধ্যে থেকে পাইপলাইন দিয়েও বেরোবে, প্লাস আবার ব্লাড ভেসেলস থাকবে, সেই ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে সেই মেটেরিয়ালটাও বেরোবে। অর্থাৎ দুদিক থেকেই মেটেরিয়ালটা বেরোতে পারছে। এটাকে বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড একটাই আছে আমাদের বডিতে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। সেটা আমরা আস্তে আস্তে গ্ল্যান্ডের কথাতে পরে আসবো। আপাতত আমরা এটা দেখতে পাচ্ছি যে এন্ডোক্রিন, এক্সোক্রিন, মিক্সড, এটা হচ্ছে আমাদের বেসিস অফ সিক্রিশনের উপর, আর প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমাদের দু ধরনের গ্ল্যান্ড, একটা হচ্ছে হরমোনাল, একটা হচ্ছে এনজাইমেটিক গ্ল্যান্ড। এখন আমাদের সামনে অলওয়েজ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অল হরমোনাল গ্ল্যান্ডস আর অলওয়েজ endocrine gland. Why? কেন?
সমস্ত হরমোনাল গ্ল্যান্ডই কেন এন্ডোক্রিন হবে? অন্য কিছুও তো হতে পারতো, এক্সোক্রিন হতে পারতো, মিক্সড আছে, মিক্সড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা আলোচনাটা পরে করব। তাহলে এই সমস্ত হরমোনাল গ্ল্যান্ড কেন এন্ডোক্রিনই হবে, এক্সোক্রিন কেন হবে না? হরমোন যখন কাজ করে, হরমোন কোথায় কাজ করে? হরমোন কাজ করে অল ওভার দ্য বডি। কেন? ধরো আমি একটা সিম্পল হরমোনের নাম প্রথমেই নিচ্ছি, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যখন আমার শরীরের ওপর কাজ করবে তখন অবশ্যই সেটা আমার ব্রেন মানে খুলি স্কাল, আমার বডি মেরুদণ্ড ব্যাকবোন, আমার হাত, আমার পা, আমার সমস্ত কিছুর উপরে একসাথে কাজ করবে। এরকম তো নয় যে আমার যে গ্রোথ হরমোন সেটা শুধুমাত্র হাতে কাজ করবে অথচ পায়ে কাজ করবে না, এরকম কোনো ঘটনা নেই। সমস্ত জায়গায় অ্যাট এ টাইম সাইমেলটেনিয়াসলি এটা কাজ করতে হবে, হরমোনকে অ্যাট এ টাইম কাজ করতে হবে এবং সাইমেলটেনিয়াসলি এটা কাজ করবে অল পার্ট of the body, simultaneously on the all part of body। আর এটা একমাত্র পসিবল, and this is only possible it is possible by circulation। ব্লাড সার্কুলেশন ছাড়া এটা কোনোভাবেই পসিবল নয়। একমাত্র ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রেই এই পরিস্থিতিটা বা হরমোনকে অ্যাট এ টাইম সাইমেলটেনিয়াসলি অল পার্ট অফ দ্য বডিতে পৌঁছে দেওয়া একমাত্র ব্লাডের পক্ষেই পসিবল। আর সেই জন্যই হরমোন অলওয়েজ মানে অলওয়েজ, হরমোন অলওয়েজ কাজ করবে অ্যাজ এন্ডোক্রিন, অলওয়েজ হরমোন কাজ করবে অ্যাজ এন্ডোক্রিন। কিন্তু এবার আমি যদি চলে আসি এনজাইমের কথায়, এনজাইমেটিক গ্ল্যান্ডের প্রশ্নে আমি চলে এলাম, তাহলে এনজাইম হরমোন কেন নয়? এনজাইমেটিক গ্ল্যান্ড সেটা কেন অলওয়েজ এক্সোক্রিন হবে? অলওয়েজ কেন এক্সোক্রিন হচ্ছে? অর্থাৎ এনজাইমেটিক গ্ল্যান্ড যেটা সেটা কি রিলিজ করছে? সেটা রিলিজ করছে আমার এনজাইম। এনজাইম কি কাজ করে? এনজাইম কাজ করছে আমার ডাইজেস্টিভ সিস্টেমে অনলি কাজ করছে, অনলি। তাহলে এটা শরীরের অন্যান্য পার্টে, হাতে পায়ে ব্রেনে টেস্টিস ওভারি এইসব জায়গায় যাওয়ার দরকার নেই একদমই, শুধুমাত্র ডাইজেস্টিভ সিস্টেমে এটা থাকলেই হবে। তাই এনজাইমেটিক গ্ল্যান্ড don't need to spread over the body। আর সেই জন্য এনজাইমেটিক গ্ল্যান্ড হচ্ছে শুধুমাত্র একটা পাইপলাইন দিয়ে, এনজাইমেটিক গ্ল্যান্ড একটা পাইপলাইন দিয়ে, so it reached at particular place by duct, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাক্টেড গ্ল্যান্ড। এবার আমি তাহলে আলোচনা করি আমাদের একটা মিক্সড গ্ল্যান্ড যেটা, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস কেন, ওয়াই মিক্সড গ্ল্যান্ড? প্যানক্রিয়াস কেন মিক্সড গ্ল্যান্ড? এইটা জানতে গেলে আমাদের প্যানক্রিয়াসের স্ট্রাকচারটা একটু হালকা করে জানতে হবে। প্যানক্রিয়াস আমাদের শরীরে কোথায় থাকে? প্যানক্রিয়াস থাকে লিভার আর স্টমাকের মাঝামাঝি জায়গাটায়। অর্থাৎ এটা যদি আমাদের স্টমাক হচ্ছে, এটা আমাদের স্টমাক, এই স্টমাক এবং এর তারপরে আমাদের স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে, এর মাঝামাঝি জায়গাটায় এইখানে লিভার থাকে এবং লিভারের পেছনটাতে এইখানে পাতার মতো থাকে প্যানক্রিয়াস। এবং প্যানক্রিয়াস থেকে এনজাইম বা
প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের স্টমাকে এসে জমা হয়। এইটা হলো আমাদের প্যানক্রিয়াসের গল্প। প্যানক্রিয়াসের স্ট্রাকচার, লোকেশনটা হলো এটা হলো লোকেশন অফ প্যানক্রিয়াস। এইবার প্যানক্রিয়াসের ভেতরে স্ট্রাকচারটা দেখো। প্যানক্রিয়াসের ভেতরে দু রকমের সেল আছে। কিছু সেল একসাথে এরকম গ্রুপ করে থাকে, আর কিছু সেল আলাদা আলাদাভাবে থাকে। এই যে গ্রুপ করে যে সেলগুলো থাকে, এই গ্রুপ করে থাকা সেলগুলো ঠিক মনে হচ্ছে না যে একটা সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ, আইল্যান্ড? এই গ্রুপ করে থাকা সেলগুলোর নাম হচ্ছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, ল্যাঙ্গারহ্যান্স বিজ্ঞানী, তাই জন্য ওনার নাম অনুসারে এটার নাম হয়েছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, এই গ্রুপ অফ সেল যেটা, এই গ্রুপ অফ সেল রিলিজ করে হরমোন। এই গ্রুপ অফ সেল রিলিজ করে, এরা রিলিজ করছে হরমোন। আর বাকি যে সেলগুলো আছে, অর্থাৎ এখানে যে সেলগুলো আছে, বাকি জায়গায় যে সেলগুলো আছে, এই সেলগুলো রিলিজ করছে এনজাইম ফর ডাইজেশন। অর্থাৎ একটাই গ্ল্যান্ডের মধ্যে দু ধরনের সেল আছে, একটা সেল হরমোন রিলিজ করছে, একটা সেল এনজাইম রিলিজ করছে। হরমোনের জন্য প্যানক্রিয়াস কি করছে, ব্লাডের মধ্যে দিয়ে এই হরমোনগুলোকে বের করে দিচ্ছে। আর এনজাইম কি করছে, এনজাইমের জন্য প্যানক্রিয়াস একটা পাইপ থাকছে, এই পাইপ লাইনের মধ্যে দিয়ে সেই মেটেরিয়ালটা স্টমাকের মধ্যে পাঠাচ্ছে। যারা জানতে চাও, যারা বেশি কিউরিয়াস স্টুডেন্ট, তাদের জন্য আমি এখানে প্যানক্রিয়াটিক এই ডাক্টটাকে বলা হয়, এই পাইপলাইনটার নাম হচ্ছে, তাদের জন্য বলছি, তোমরা এমনিও খুব ভালোভাবে বুঝতেই পারবে, এই নামটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই পাইপলাইনটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে দিয়ে এনজাইমটা বেরিয়ে আসছে, আর হরমোন যেটা, সেটা ব্লাডের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তাই জন্য প্যানক্রিয়াসকে বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। একটা মানুষের শরীরে কোথায় কোথায় গ্ল্যান্ড থাকে, এটা একটা মানুষের মুখ ধরে নেওয়া হচ্ছে। একটা মানুষের যদি আমি একটা ফিগার আঁকতে চাই, অবশ্যই, তাহলে এটা হচ্ছে একটা মানুষের মাথা, এবং তারপরে আসছে গলা, তারপরে তার আসছে বুক, মানে চেস্ট পোর্শন যেটাকে বলা হয় বুক বা চেস্ট পোর্শন, এবং তারপরে তার আসছে অ্যাবডোমেন, এবং লাস্টে তার আসছে লোয়ার অ্যাবডোমেন বা তার বডির যে লোয়ার পার্ট, যেখানে গোনাড পোর্শনটা থাকছে। এই মানুষটার এটা হচ্ছে ব্রেন, এখানটা থাকে ব্রেন, এই পোর্শনটা হচ্ছে ব্রেন। এই জায়গাটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে একদম ব্রেনের একটা পার্ট। এখানে ছোট্ট মতো একটা গ্ল্যান্ড ঝোলে, সেটার নাম হচ্ছে পিটুইটারি। এখানে আর কোনো গ্ল্যান্ড নেই। এবার চলে আসছে গলায়। গলার কাছে আছে দুটো গ্ল্যান্ড, একটার নাম হচ্ছে থাইরয়েড, একটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড। আরেকটার নাম হচ্ছে, একদম পাশাপাশিই থাকছে, তাই জন্য প্যারাথাইরয়েড আর প্যারাথাইরয়েড। তারপরে চলে আসছি আমাদের লাংসের কাছে। এখানে আমাদের বুকের মাঝখানে থাকছে স্টারনাম, এখানে আমাদের থাকছে লাংস, এরকম লাংস থাকছে স্ট্রাকচারটা। এই লাংসের মাঝখানটাতে, এই জায়গাটাতে থাকছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড এইখানে, এই
থার্ড আই জায়গাটায় এখানে একটা গ্ল্যান্ড থাকছে, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড, এটার আরেকটা নাম আছে, আমরা আলোচনা করছি। এইখানে আমাদের থাকছে ডাইজেস্টিভ সিস্টেম, বুকের পরেই আমাদের থাকছে স্টমাক। তাহলে অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আছে প্যানক্রিয়াস, এখানে আছে আমাদের প্যানক্রিয়াস। স্টমাকের পরে কি থাকছে? অবশ্যই আমাদের এখানে থাকছে কিডনি, শরীরের পিছন দিকটাতে দুটো কিডনি থাকছে, এক্সক্রিটরি সিস্টেম। কিডনির মাথায়, একদম কিডনির মাথার এরকম জায়গাটায় টুপির মতো, এখানটাতে থাকছে অ্যাড্রিনাল। রেনাল কথাটার মানে জানো, কিডনির সাথে রিলেটেড, তাহলে এখানটাতে থাকছে অ্যাড্রিনাল। এবং এই জায়গাটায় থাকছে গোনাড। এই গোনাড ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি। দুটোর লোকেশনই আমাদের সেম। তাহলে আমি যদি নাম্বারিং করি একদম ওপর থেকে, হাইপোথ্যালামাস হচ্ছে নাম্বার 1, পিটুইটারি নাম্বার 2, তারপরে পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি ঠিক নিচেই, তারপরে থাইরয়েড, তারপর প্যারাথাইরয়েড, তারপরে থাইমাস, বুকের পর পেট, প্যানক্রিয়াস, তারপর আরেকটু নেমে এসো কিডনির কাছে অ্যাড্রিনাল, তারপর একদম লাস্টে নেমে যাও গোনাড। 9টা গ্ল্যান্ড আমাদের শরীরে আছে। এই 9টা গ্ল্যান্ড আমাদের মিলেমিশে পুরো বডির কেমিক্যাল কোঅর্ডিনেশনটাকে মেনটেন করছে। এখানে আমি কিছু স্পেশাল ইনফরমেশান অ্যাড করতে চাই, তোমরা ভালো করে মন দিয়ে এখানটা শোনো। প্রথম ইনফরমেশান হচ্ছে পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারির নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। কেন? কারণ পিটুইটারি এই থাইরয়েড, থাইমাস, তারপরে অ্যাড্রিনাল এবং অবশ্যই গোনাডকে কন্ট্রোল করে। কি দিয়ে কন্ট্রোল করে? আরেকটা করে হরমোন দিয়ে, পিটুইটারির যে হরমোন, সেই পিটুইটারি হরমোনগুলো দিয়ে কন্ট্রোল করে। যেমন থাইরয়েডকে কন্ট্রোল করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দিয়ে। থাইমাসকে কন্ট্রোল করে পিনিয়াল গ্ল্যান্ডকে, পিনিয়াল গ্ল্যান্ডকেও অবশ্যই কন্ট্রোল করে। পিনিয়াল গ্ল্যান্ডকে কি দিয়ে কন্ট্রোল করে বলছি। হ্যাঁ, পিটুইটারি কন্ট্রোল করছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডকেও কন্ট্রোল করছে। কি দিয়ে কন্ট্রোল করছে? সেখানে কন্ট্রোল করছে MSH, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। প্যানক্রিয়াসকে কন্ট্রোল করছে না। প্যানক্রিয়াসের ছবিটা এইভাবে এখান দিয়ে এঁকেছি, তাহলে এখানে নেক্সট কন্ট্রোল করছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে পিটুইটারিকে। তাহলে এবার প্রশ্ন আসছে, অবশ্যই একটা তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্নটা আসবেই, এবং সবার আমার মাথাতেও এসেছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে হোয়াই পিটুইটারি, পিটুইটারিকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে? হোয়াই নট hypothalamus, why not hypothalamus called master gland? কারণ হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে পিটুইটারিকে, আর পিটুইটারি কন্ট্রোল করছে সবাইকে। তাহলে হিসেব মতো মাস্টার গ্ল্যান্ড কিন্তু পিটুইটারিকে, হাইপোথ্যালামাসকে বলা উচিত, কিন্তু তা বলা হচ্ছে না। উল্টে কি বলা হচ্ছে না, পিটুইটারি হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড। তার কারণ হচ্ছে, তার কারণ হাইপোথ্যালামাস ইজ নট আ গ্ল্যান্ড। এটা একটা গ্ল্যান্ড নয়, এটা পার্ট অফ ব্রেন। ইট ইজ আ পার্ট অফ ব্রেন। Hypothalamus is not a gland, it is a part of brain. সেই জন্য পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, যদিও হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করছে। তাহলে আমরা যখন মনে রাখবো, আমরা একদম আমাদের নিজের শরীরের ওপর থেকে মনে রাখতে রাখতে নামবো হাইপোথ্যালামাস, পিটুইটারি, তারপরে কপালের কাছে পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল। এই যে পিনিয়াল গ্ল্যান্ড, এর আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে থার্ড আই গ্ল্যান্ড। কেন?
ঠাকুর দেবতার মূর্তিতে যেখানে 3 নম্বর চোখটা আঁকা থাকে, পিনিয়াল গ্ল্যান্ড ঠিক সেই জায়গাটাতে অবস্থান করে, অর্থাৎ ব্রেনের ঠিক ভেতরে সেই জায়গাটাতে পিনিয়াল গ্ল্যান্ড অবস্থান করে। সেই জন্য পিনিয়াল গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে থার্ড আই গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডকে থার্ড আই যে বলা হয় শুধুমাত্র তার লোকেশনের জন্য নয়, একসময় সত্যি এই গ্ল্যান্ডটা থার্ড আইয়ের মতোই কাজ করত। এমনকি মাইথোলজি বা পুরাণে যে ভগবানদের তৃতীয় নয়ন বা থার্ড আই বলে যেটা আমরা এখন কল্পনা করি, সেটার নিশ্চয়ই কিছু এভিডেন্স ছিল, এবং এই এভিডেন্স এখনও আমরা দেখতে পাই কিছু রেপটাইলসের মধ্যে। সেই রেপটাইলসের মধ্যে এখনও থার্ড আই জিনিসটা আছে, এবং সেটার ভালো এক্সাম্পল তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এটা হচ্ছে এই গোসাপের মতো জিনিসটা, এই রেপটাইলটার নাম হচ্ছে টুয়াটারা। এই গোসাপের মতো জিনিসটা নাম হচ্ছে টুয়াটারা। এর শরীরে ঠিক ওই মাঝখানটাতে, যেখানটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, দুটো চোখের মাঝখানে, কপালের মাঝখানে একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা এখনও চোখের মতো কাজ করে। আই লাইক স্ট্রাকচার। কেন? কারণ এই স্ট্রাকচারটাতে আছে ফটো রিসেপ্টর, লাইটের রেসপন্স, লাইটের হিসেবে রেসপন্স করে। আর এই স্ট্রাকচারটার যদি মাইক্রোস্কোপিক অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে আছে এখনও রেটিনা, বাট ভেরি পুয়ার ডেভেলপ। যেটা আমাদের শরীরেও হয়, যে অর্গানটা আমরা বেশি ব্যবহার করি না, সেটা আস্তে আস্তে ইল ডেভেলপড হয়ে যায়। যেহেতু ইভলিউশন যত হয়েছে, আমাদের এই থার্ড আইয়ের দরকার তত কমেছে। থার্ড আই শুধুমাত্র গ্ল্যান্ড হিসেবে থেকে গেছে, কিন্তু কিছু রেপটাইল যেহেতু তারা এখনও ইভলিউশনের দিক থেকে অনেক পিছিয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই থার্ড আই স্ট্রাকচারটা থেকে গেছে। আর এটাতে যেহেতু এখনও গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড বর্তমান, যেটা আমাদের ক্ষেত্রেও আছে, সেই জন্য এই আই স্ট্রাকচারটাকে বলা হয় পিনিয়াল আই বা থার্ড আই। এই পিনিয়াল আই বা পিনিয়াল স্যাক, এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে পিনিয়াল স্যাক। সেটা হচ্ছে পিনিয়াল স্যাক। অর্থাৎ থার্ড আই যে শুধুমাত্র আমাদের কল্পনা বা মাইথোলজির পার্ট তা নয়, এটা এখনও কিছু অ্যানিমেলসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে টুয়াটারা। এটা একটা রেপটাইলস, এরা একটা রেপটাইলস, এবং এই রেপটাইলসের এখনও থার্ড আই স্ট্রাকচার বা পিনিয়াল গ্ল্যান্ডটা আইয়ের মতো স্ট্রাকচার কাজ করছে। সেই জন্য পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয় থার্ড আই গ্ল্যান্ড। সুতরাং আমরা যে মাইথোলজিতে বা ভগবানের মূর্তিতে যে ছবিগুলো দেখি, সেগুলো কিন্তু সবটাই কল্পনা নয়, ইট ইজ এভিডেন্স। দিজ আর এভিডেন্স, এভিডেন্স অফ ইভলিউশন, এভিডেন্স অফ ইভলিউশন। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের গ্ল্যান্ড নিয়ে আলোচনা করার জায়গায়। তোমাদের সুবিধের জন্য আমি খুব সহজে চার্টের মধ্যে, যেহেতু স্ক্রিনে বেশি বড় হবে না, তোমাদের খাতায় লিখলে এটা 2 পাতার মধ্যেই এসে যাবে, 4টে স্ট্রাকচার স্লাইডের মধ্যেই আমি পুরো গ্ল্যান্ডের পোর্শনটা ইনক্লুড করে দিয়েছি। বইতে 2টো পার্ট করা আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডের পার্ট আর গ্ল্যান্ড থেকে কি কি হরমোন বেরোচ্ছে, আরেকটা পার্ট করা আছে হরমোনের কাজ আর হাইপার সিক্রিশন মানে বেশি সিক্রিশন হলে কি হবে, আর কম সিক্রিশন মানে হাইপো সিক্রিশন হলে কি হবে। বইতে 2টো পার্টে এটা ভাগ করা আছে চ্যাপ্টারটা, কিন্তু আমি পুরো জিনিসটাকেই তোমাদের একই ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। প্রথমে আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখব, যে সিকোয়েন্সে আমরা একটু আগে আলোচনা করলাম, অর্থাৎ একদম ব্রেনের ওপর থেকে, মানে ব্রেনের পার্ট থেকে। তাহলে প্রথমেই আমাদের আসছে হাইপোথ্যালামাস। এটা বলে, যেমন আগেই বললাম, পার্ট অফ ফোর ব্রেন। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের পার্ট অফ ফোর ব্রেন।
এর মধ্যে যে সেলগুলো থাকে যেগুলো অ্যাকচুয়ালি পিটুইটারিকে কন্ট্রোল করে তাকে বলে নিউক্লি। এখানে দু ধরনের হরমোন আছে, একটা রিলিজিং হরমোন আর একটা হচ্ছে ইনহিবিটিং হরমোন। পিটুইটারির কে কিভাবে কন্ট্রোল করে, হরমোনগুলো পিটুইটারিতে কিভাবে এসে কাজ করে। পিটুইটারিতে দুভাবে আসে, একটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে আসে, আরেকটা হচ্ছে নার্ভের মাধ্যমে পিটুইটারিকে কন্ট্রোল করে। সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে যে পোর্শনটা কন্ট্রোল হয় সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, আর পোস্টেরিয়ার পিটুইটারি যেটা সেটা কন্ট্রোল হয় নার্ভ দিয়ে। তাহলে মেনলি হাইপোথ্যালামাস কন্ট্রোল করে কিন্তু আমাদের পিটুইটারির অ্যান্টেরিয়ার বা সামনের পার্টটা। এবার আমরা চলে আসি নেক্সট পার্টে, পিটুইটারি। পিটুইটারি কি হচ্ছে, পিটুইটারি আমাদের শরীরের ব্রেনের মধ্যে যে বনি ক্যাভিটি মানে স্কালের মধ্যে একটা বক্সের মধ্যে থাকে যেটার নাম হচ্ছে সেলা টার্সিকা, আর হাইপোথ্যালামাসের মধ্যে দিয়ে এটা একটা ছোট পয়েন্ট দিয়ে এটা ঝুলতে থাকে, যেটা তোমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছ। এই যে ছোট্ট পয়েন্টটা দিয়ে হাইপোথ্যালামাস থেকে এটা ঝুলতে থাকে। পিটুইটারির এইমাত্র বললাম দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি আর একটা হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি। পোস্টেরিয়ার পিটুইটারিটা তোমাদের পেছনের স্লাইডে রয়েছে, আমরা পরে সেটাতে আসছি। অ্যান্টেরিয়ার পিটুইটারি আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগে ভাগ করা হয়েছে? অ্যান্টেরিয়ার পিটুইটারির প্রথম ভাগের নাম হচ্ছে পার্স ডিস্টালিস, আর পরের ভাগটার নাম হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। পার্স ডিস্টালিস থেকে কি হরমোন বেরোচ্ছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকয়েড ট্রফিক হরমোন, লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর মধ্যে লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন এদের দুজনকে একসাথে বলা হয় গোনাডোট্রফিন হরমোন। আমি এটা এখানে লিখেছি কারণ আমার জায়গা ছিল না, তাই তোমরা ভুলটা করো না। লিউটিনাইজিং আর ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বলা হয় গোনাডোট্রফিন হরমোন। কাজ কি? কাজ তো বুঝতেই পারছো, তোমাদের সামনেই লেখা আছে একদম সিম্পলিভাবে। কাজ হচ্ছে এদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েডকে স্টিমুলেট করছে, অ্যাড্রিনোকর্টিকয়েড ট্রফিক হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করছে, আর লিউটিনাইজিং হরমোন কাকে স্টিমুলেট করছে? ওভারিয়ান ফলিকলকে। এটা মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন রিলিজ করছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করছে? ওভারিয়ান ফলিকলসকে স্টিমুলেট করছে, আর স্পারমাটোজেনেসিস ছেলেদের ক্ষেত্রে কাজ করছে। অবশ্যই, কারণ গোনাড ছেলে বা মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এই যে হরমোনগুলোর কথা আমি বললাম, প্রথম একটা, দুটো এবং গোনাডোট্রফিন হচ্ছে তিনটে, তার মধ্যে আবার দুটো ভাগ, চারটে পাঁচটা। এই সমস্ত এই চারটে হরমোন কিন্তু স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এরা অন্য গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। কিন্তু আমি যদি এবার দেখি অন্য হরমোন যেটা ডাইরেক্ট কাজ করছে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন। সেটা হচ্ছে আমাদের শরীরের গ্রোথ হরমোন। এটা কিন্তু কোনো গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে না, এটা সরাসরি আমাদের শরীরে বোনস আর মাসেলের মধ্যে কাজ করছে। এই হরমোন যদি খুব বেশি বেরোতে থাকে, অবশ্যই গ্রোথ অনেক বেশি হবে, সেক্ষেত্রে হবে জাইগ্যান্টিজম, যেটা মোহাম্মদ খালি আমাদের WWF-এ পার্ট নেয়, WWE-তে। আর এখন যদি একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে এটা হয়, তাহলে সেটা হবে অ্যাক্রোমেগালি। গ্রোথ হরমোন যদি ভালো করে না বেরোয়, তাহলে হবে ডোয়ারফিজম, যেটা আমরা সার্কাসে বা বিভিন্ন সিনেমার ক্যারেক্টার্সের মধ্যেও আমরা দেখতে পাই। বাকি কি রইল? আরেকটা হরমোন, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। এটাও একটা হরমোন যেটা সরাসরি বডি পার্টসে কাজ করছে, কোনো গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করছে না। এই প্রোল্যাকটিনের মধ্যে কিন্তু নামটার মধ্যে লুকিয়ে আছে হরমোনের কাজ। ল্যাকটিন কথাটা এসেছে ল্যাকটিন বা ল্যাকটোজ থেকে, অর্থাৎ মিল্ক থেকে।
অর্থাৎ এই হরমোনের কাজ হচ্ছে মিল্ক সিক্রিশন ফ্রম ম্যামারি গ্ল্যান্ড। তাহলে এই হরমোন যদি খুব বেশি থাকে তাহলে কী হবে, ছেলেদের মধ্যেও মিল্ক সিক্রিশন হবে, বা যে প্রেগনেন্ট নয় বা ব্রেস্ট ফিডিং করছে না তার মধ্যেও মিল্ক সিক্রিশন হবে। আর এই হরমোন যদি কম থাকে তাহলে কি হবে, বুঝতেই পারছো, মায়ের যথেষ্ট মিল্ক তৈরি হবে না বাচ্চাকে খেতে দেওয়ার মতো। পার্স ইন্টারমিডিয়া চলে আসো, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, আরেকটা স্টিমুলেটিং হরমোন। এটা কি করছে, মেলানোসাইট বা মেলানোসাইট মানে সাইট মানে হচ্ছে যারা সেল, মেলানিন প্রডিউসিং সেল বা মেলানিন কন্টেনিং সেল, মেলানিন তৈরি করা সেলগুলোকে স্টিমুলেট করছে। তাহলে মেলানিন তৈরি হলে কি হবে, আমাদের শরীরে পিগমেন্টেশন হবে, ডার্ক হব বা না হলে লাইট কালার হব। তাহলে এর হাইপার বা হাইপোটা আমি এখানে লিখিনি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডার্ক পিগমেন্টেশন হবে, বা যদি আমার এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কম সিক্রিশন হয় তাহলে বডি কালার লাইট হবে, লাইট পিগমেন্টেশন হবে। এবার চলে আসি আমরা পিটুইটারির নেক্সট পার্টে, নিউরোহাইপোফাইসিস। এটা বলার আগে একটু পিটুইটারি স্ট্রাকচারটা তোমাদের এখানে একটু হালকা করে এঁকে দেখে বোঝাই। এই যে পিটুইটারি, এটা হচ্ছে পিটুইটারি, পিটুইটারির দুটো পার্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি আর এটা হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পার্স ডিস্টালিস, আরেকটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। আর পোস্টেরিয়ার পিটুইটারিকে বলা হচ্ছে পার্স নার্ভোসা। পোস্টেরিয়ার পিটুইটারির নাম হচ্ছে পার্স নার্ভোসা। কেন নার্ভোসা, এই যে প্রথমেই হাইপোথ্যালামাসের সময়ই বলে দিয়েছিলাম এটার নাম পার্স নার্ভোসা এই কারণে, কারণ এটা নার্ভ দিয়ে, পোস্টেরিয়ার পিটুইটারি নার্ভ দিয়ে কন্ট্রোলড হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি পোস্টেরিয়ার পিটুইটারির থেকে কি কি হরমোন বেরোচ্ছে। এর আরেকটা নাম হচ্ছে নিউরোহাইপোফাইসিস। অ্যান্টেরিয়ার পিটুইটারির নাম কিন্তু অ্যাডিনোহাইপোফাইসিস। মনে রাখবে, নিউরন থেকে নিউরোহাইপোফাইসিস, অ্যান্টেরিয়ার থেকে অ্যান্টেরিয়ার হাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস থেকে বেরোচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের আরেকটা নাম হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। অক্সিটোসিন কি করছে, স্মুথ মাসেল, স্মুথ মাসেল কারা, এটা আমরা মাসেল বা স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমালসেই পড়ে এসেছি। স্মুথ মাসেল হচ্ছে যারা বডির ইন্টারনাল অর্গানে থাকে, অর্থাৎ ভিসেরাল মাসেল বা ইনভলান্টারি মাসেল, যারা আমাদের কথা শুনে কাজ করে না, ইনভলান্টারি মাসেলস, এরা হচ্ছে স্মুথ মাসেল। এই স্মুথ মাসেলগুলোকে কন্ট্রোল করে অক্সিটোসিন। কীরকমভাবে, যখন ধরো অক্সিটোসিন বেশি হচ্ছে তখন ইউটেরাস কন্ট্রাক্ট করছে ডিউরিং চাইল্ড বার্থ। তার মানে কি, এটা আমার কন্ট্রোলে নেই। আমি কোনো একটা প্রেগনেন্ট মহিলা কখনো কন্ট্রোল করতে পারবে না যে এখন রাত হয়েছে, এখন দুপুর হয়েছে, এখন আমার ডেলিভারি পেন উঠবে না। এটা যখন তখন যে কোনো মুহূর্তে হতে পারে। টয়লেট পাওয়া, পটি পাওয়া, পেট ব্যথা করা, হিচকিয়া মানে হিক্কাপ, এই সমস্ত কিছু কন্ট্রোল হয় কিন্তু স্মুথ মাসেল দিয়ে, যেগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না। তাহলে এই সমস্ত মাসেলগুলো কখন কাজ করবে, কখন কাজ করবে না, কখন বেশি কাজ করবে, এগুলো সমস্ত কন্ট্রোল করছে অক্সিটোসিন। ভেসোপ্রেসিনের কাজ কি, ভেসোপ্রেসিন ওয়াটার অ্যাবজর্ব করছে ডিস্টাল টিউবিলস থেকে, অর্থাৎ তোমরা অলরেডি কিডনির স্ট্রাকচার, কিডনির ভিডিও দেখে নিয়েছো, সেখানে তোমরা দেখেছো ডিসিটি আর দেখেছো হেনলিজ লুপ। এই হেনলিজ লুপ আর ডিসিটির থেকে জল অ্যাবজর্ব করছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। তাহলে কি হবে, ইউরিন কনসেন্ট্রেটেড হবে। যদি বেশি বেরোয় এই হরমোন তাহলে কনসেন্ট্রেটেড ইউরিন হবে, কনসেন্ট্রেটেড ইউরিন হবে। আর যদি কম বেরোয় তাহলে বেশি জল বেরোবে ইউরিনে, অর্থাৎ ডাইলিউটেড ইউরিন, বা বারবার যখন আমার এখানে টয়লেটে যেতে হবে, অর্থাৎ ডাইলিউটেড ইউরিন হওয়ার জন্য বারবার যেহেতু যেতে হচ্ছে, তাই জন্য এই রোগটার নাম তখন হয়ে যাবে ডায়াবেটিস ইনসিডিপাস।
তোমরা বলবে যে ডায়াবেটিস মানে তো হচ্ছে বডিতে সুগার হয়ে যাওয়া, অবশ্যই, কিন্তু সেটার নাম কিন্তু আলাদা, তার নাম সম্পূর্ণ আলাদা। ডায়াবেটিস হয়ে যাওয়ার মানে দুরকম ডায়াবেটিস হয়, একটা ডায়াবেটিস ইনসিডিপাস, একটা হচ্ছে সুগার, যেটা আমরা জানি ডায়াবেটিস যেখানে হয়, যেটা সবাই বলে ডায়াবেটিস। সেটা আমরা পরে আলোচনা করব, আগে আমরা এটা আলোচনা করে নিই যে ডায়াবেটিস ইনসিডিপাস যখন আমাদের সুগারের কোনো ব্যাপার থাকছে না, ব্লাড সুগারের কোনো গল্প থাকছে না, শুধু প্রচুর পরিমাণে জল আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিডিপাস। তারপরে আমরা চলে আসছি পিনিয়াল গ্ল্যান্ডে। একটু আগে আমরা আলোচনা করলাম যে এটা হচ্ছে আমাদের থার্ড আই গ্ল্যান্ড, সামনের দিকে থাকছে, ফোরব্রেনের সামনের দিকে কপালের মাঝে। এটা রিলিজ করছে মেলাটোনিন। একটু আগে তোমরা দেখলে মেলানিন রিলিজ হচ্ছে মেলানোসাইট সেল থেকে, এই মেলাটোনিনটাও রিলিজ করছে এই হরমোন। এই মেলাটোনিনটাও কিন্তু পিগমেন্টেশন এবং আমাদের স্লিপ অ্যাওয়েক সাইকেলটাকে কন্ট্রোল করছে। সেম ফাংশন অ্যাজ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ বেশি বেরোলে ডার্ক পিগমেন্টেশন, আর যদি কম বেরোয় এই হরমোন তাহলে লাইট পিগমেন্টেশন, ঠিক মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনে। কারণ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন সেটাও মেলানিন রিলিজ করছে, আর মেলাটোনিন সেটাও কিন্তু আলটিমেটলি রিলিজ করতে হেল্প করছে মেলানিন রিলিজ করছে। তাহলে আমি বলতে পারি যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আর পিনিয়াল গ্ল্যান্ড আর ইন্টারকানেক্টেড। তো মেলাটোনিন যদি আমার কম বেরোয়, আরেকটা ঘটনাও হয়, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ঘুম না আসা, সেক্ষেত্রে নন রেস্টফুল স্লিপ হতে পারে, এবং ধীরে ধীরে সেটা ইনসমনিয়া বা স্লিপলেস রোগে কনভার্ট হয়ে যেতে পারে। এরপরে আমাদের চলে আসছে থাইরয়েড গ্ল্যান্ড, কারণ আমাদের পিটুইটারি হয়ে গেল, হাইপোথ্যালামাস হয়ে গেল, এরপরে আমাদের আসে থাইরয়েড। পিটুইটারির দুটো পার্টও আমাদের হয়ে গেল, পিনিয়াল গ্ল্যান্ডও হয়ে গেল। নেক্সট আমাদের চলে এলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থাকছে গলার দুটো পাশে, ট্রাকিয়ার দুপাশে, শ্বাসনালীর দুপাশে। এর একটাই হরমোন বেরোয়, সেটা হচ্ছে থাইরক্সিন। একটাকে বলে টেট্রা আয়োডোথাইরোনিন বা ট্রাই আয়োডোথাইরোনিন। কেন থাইরক্সিনের দুটো নাম কেন, একটা T3 T4 কেন? এটার কারণ হচ্ছে আয়োডিন মলিকিউল। যদি আয়োডিন মলিকিউল 4টে থাকে তাহলে সেটা হবে টেট্রা আয়োডোথাইরোনিন, আর যদি আয়োডিন মলিকিউল 3টে থাকে তাহলে সেই হরমোনটার নাম হবে ট্রাই আয়োডোথাইরোনিন। সেই জন্য আয়োডিন ছাড়া থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু কাজ করে না, আর তাই জন্য আমাদের কিন্তু আয়োডাইজ নুন খেতে হয়, আয়োডাইজ ফুড বা আয়োডাইজ সল্ট কিন্তু আমাদের খেতে হয়, কারণ আয়োডিন শরীরে না ঢুকলে থাইরয়েড হরমোন বা থাইরক্সিন হরমোন তৈরি হবে না। তোমরা জানো থাইরয়েডের প্রবলেম যার থাকে সে হয় খুব রোগা হয়ে যায়, নয় খুব মোটা হয়ে যায়, অর্থাৎ এটা কন্ট্রোল করে BMR, বেসাল মেটাবলিক রেট, মানে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। হয় বেশি ডাইজেশন করছে ফলে রোগা হয়ে যাচ্ছে, নাহলে একদমই ডাইজেশন করতে পারছে না, অসম্ভব রকমের মোটা হয়ে যাচ্ছে। যখন থাইরয়েড গ্ল্যান্ডের এই হরমোনগুলো বেশি বেরোতে থাকে তখন অত্যধিক হরমোন বেরিয়ে যাওয়ার ফলে চোখগুলো ঠেলে বেরিয়ে আসতে থাকে। এটাকে বলে এক্সোপথ্যালমিক গয়টার বা বলে গ্রেভস ডিজিজ। কেন মনে হয় চোখগুলো গোল্লা গোল্লা বেরিয়ে আসছে, ভূতের মতো লাগে, মনে হয় কবর থেকে উঠে এসেছে, তাই বলে গ্রেভস ডিজিজ। আর এই গ্ল্যান্ড যখন কম সিক্রিশন করে, হাইপোসিক্রিশন করে, তখনও গ্ল্যান্ডটা ফুলে যায়, কিন্তু গ্ল্যান্ড ফুলে গেলেও হরমোনের লেভেল আর শরীরে বাড়ে না, তাই এটাকে বলে নন টক্সিক গয়টার বা সিম্পল গয়টার। এর আরেকটা নাম হচ্ছে মিক্সেডিমা, আর এটা ছোটোবেলায় হলে হয়। আর
বড়দের ক্ষেত্রে হয়, মানে এখন যদি আমার হঠাৎ করে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয় তাহলে আমার গয়টার বা নন টক্সিক গয়টার হতে পারে। আর ছোট মানুষদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ক্রিটিনিজম। ছোট মানুষদের যেহেতু থাইরয়েডের অভাবে, থাইরয়েড হরমোনের অভাবে তাদের অনেক কিছু ডেভেলপমেন্ট, মেটাবলিজম রেট এগুলোর প্রবলেম হতে পারে, সেই জন্য তাদের যে রোগটা হবে ছোটোবেলার থেকেই সেটার নাম হচ্ছে ক্রিটিনিজম। এই হলো দুটো গয়টারের ডিফারেন্স। প্রথম গয়টারটাতে কি হয়, চোখগুলো অনেক বড় বড় হয়ে যায়, ঠেলে বেরিয়ে আসতে থাকে, সেই জন্য দেখে মনে হয় এরকম বড় বড় চোখ হয়ে যায়, দেখে মনে হয় যে ভীষণ ভূতের মতো একটা স্ট্রাকচার, তাই যেটাকে বলে গ্রেভস ডিজিজ। আর যখন হরমোনের লেভেল বাড়ে না, হরমোনের লেভেল কম কিন্তু গ্ল্যান্ড ফুলে গেছে, তখন সেটাকে বলে সিম্পল গয়টার বা নন টক্সিক গয়টার বা মিক্সেডিমা। এবার আমরা চলে আসি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। ঠিক থাইরয়েড গ্ল্যান্ডের নিচেই থাকছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে 4টে গ্ল্যান্ড থাকে, দুটো দুটো করে দুপাশে। এখান থেকে বেরোয় প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ। এর একটাই কাজ, সেটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্ব করা কিডনির থেকে এবং খাবারের থেকে। যেখান থেকে পারে ক্যালসিয়াম অ্যাবজর্ব করো আর সেটাকে রক্তে বা বোনসে ফেরত পাঠিয়ে দাও, এরও একটাই কাজ। তাহলে এই হরমোন যদি বেশি কাজ করে শরীরে ক্যালসিয়াম বেড়ে যাবে, হাইপার ক্যালসিমিয়া। আর এই হরমোন যদি কম কাজ করে তাহলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, তখন শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, অর্থাৎ হাইপোক্যালসিয়ামিয়া। আরেকটা ঘটনাও হবে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের সাথে সাথে ফসফেট ঠিক উল্টোটা হবে। ক্যালসিয়াম বেড়ে গেলে ফসফেট কমে যাবে, হাইপোফসফেটেমিয়া। আর ক্যালসিয়াম কমে গেলে শরীরে ফসফেট বেড়ে যায়, তখন হাইপার ফসফেটেমিয়া হতে পারে। অর্থাৎ প্যারাথাইরয়েড কিন্তু ফসফেটের ওপর কোনো কাজ করে না। এই আইডিয়াটা যদি তোমরা কেউ বুঝে ফেলো তাহলে কিন্তু এটা ভুল বুঝছো। প্যারাথাইরয়েড হরমোন ফসফেটের ওপর কোনো কাজ করে না, ও শুধু কাজ করে ক্যালসিয়ামের ওপর। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম বাড়লে ফসফেট কমবে, ক্যালসিয়াম কমলে ফসফেট বাড়বে। তাই যখন হাইপার ক্যালসিমিয়া হচ্ছে তখন ফসফেট কমে যাচ্ছে, হাইপোফসফেটেমিয়া। যখন ক্যালসিয়াম কমে যাচ্ছে তখন ফসফেট বেড়ে যাচ্ছে, হাইপার ফসফেটোমিয়া। এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখব থাইমাস গ্ল্যান্ড, যেটা হার্টের সামনে অ্যাওর্টার দুপাশে থাকছে, সামনের দিকে লাংসের মাঝে। এই থাইমাস গ্ল্যান্ডের একটা স্পেশালিটি হচ্ছে এটা যত বয়স বাড়ে তত এটা আস্তে আস্তে ছোট হতে থাকে। থাইমাস গ্ল্যান্ড যত বয়স বাড়ে তত আস্তে আস্তে এটা ছোট হয়ে যেতে থাকে। আর তার ফলে বয়সকালে মানুষের ইমিউনিটিটা কমে যায়। কেন? কারণ থাইমাস গ্ল্যান্ড থেকে বেরোয় থাইমোসিন হরমোন, যেটা টি লিম্ফোসাইট বা ইমিউনিটিকে মেনটেন করে। এই হরমোন বেশি থাকলে ইমিউনিটি বাড়বে অবশ্যই, আর এই হরমোন কমে গেলে ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাবে এবং তাতে মৃত্যুও হতে পারে, ফেটালও হতে পারে। আর যেহেতু এই গ্ল্যান্ড বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায়, সেই জন্য ওল্ড পারসনরা ইজিলি ডিজিজড হয়ে যায়। তোমরা করোনার সময় খেয়াল করে দেখেছো যে বয়স্ক মানুষ বা মিড এজ পারসনদেরই কিন্তু রিপোর্ট আসছিল। খুব কম সংখ্যক টিনেজাররা করোনাতে আক্রান্ত হচ্ছিল বা হলেও তারা রিকভার করছিল খুব তাড়াতাড়ি, আর একদম বাচ্চাদের কিন্তু করোনার কোনো রিপোর্ট ছিলই না। অর্থাৎ এই টি লিম্ফোসাইট
তখন তাদের বেশি বেশি তৈরি হচ্ছিল, তাই বাচ্চারা তাদেরকে ইমিউনিটিটা তাদের স্ট্রং ছিল। কিন্তু বয়স্ক মানুষদের ইমিউনিটিটা কম থাকার জন্য, যেহেতু থাইমাস গ্ল্যান্ড ছোট হয়ে যায় যত বয়স বাড়ে তার সাথে, তো ইমিউনিটিটা কমে যাওয়ার জন্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা করোনায় এফেক্টেড হচ্ছিল। নেক্সট গ্ল্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের আমরা যেহেতু হরমোন নিয়ে আলোচনা করব, তাই আমরা ডাইজেস্টিভ এনজাইমের দিকটাতে যাব না, আমরা শুধু আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে আলোচনা করব। এর দুটো সেল হয়, একটা আলফা সেল, একটা বিটা সেল। এ বা বি, এটা টাইপিং এরার। আলফা সেল থেকে বেরোয় গ্লুকাগন, বিটা সেল থেকে বেরোয় ইনসুলিন। ইনসুলিন কি করে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করে, গ্লাইকোজেনোলাইসিস এটাকে বলে। আর গ্লুকাগন কি করে? ঠিক উল্টোটা করে, গ্লাইকোজেনোলাইসিস করে লিভারের ক্ষেত্রে। গ্লাইকোজেনেসিস আর এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, দুটো আলাদা টার্ম, খুব ভালো করে খেয়াল করো। একটা গ্লাইকোজেনোলাইসিস আরেকটা, একটা গ্লাইকোজেনোলাইসিস আর একটা গ্লাইকোজেনেসিস, দুটো সম্পূর্ণ আলাদা টার্ম। গ্লাইকোজেনেসিসটা কি? গ্লাইকোজেন তৈরি হওয়া, আর গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়া। তাহলে যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়ে যাচ্ছে, তার মানে বডিতে গ্লুকোজের লেভেল কমে যাচ্ছে। ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজের লেভেল কমানো। যত বেশি ইনসুলিন তত কম গ্লুকোজ, অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া। এবং যত কম ইনসুলিন তত বেশি গ্লুকোজ, এটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। তোমরা আগে দেখলে ডায়াবেটিস ইনসিডিপাস, এখানে দেখছো ডায়াবেটিস মেলিটাস। তাহলে ডায়াবেটিস মেলিটাস আর ইনসিডিপাসের মধ্যে পার্থক্য কি? মেলিটাস মানে হচ্ছে যেখানে আমার সুগার বা ব্লাড গ্লুকোজ বেশি থাকছে ডিউ টু লেস সিক্রিশন অফ ইনসুলিন। কি করে মনে রাখবে? মনে রাখাটা খুব সহজ, এম ফর মিঠা, এম ফর মিষ্টি, এম ফর মেলিটাস। এটা মনে রাখলেই দেখবে ডায়াবেটিস ইনসিডিপাস আর মেলিটাসের মধ্যে কোনো ডিফারেন্স মানে অসুবিধা হচ্ছে না। এবার গ্লুকাগন। গ্লুকাগন যখন বেশি বেশি শরীরে বেরোচ্ছে তখন কি হচ্ছে? গ্লুকাগন যত বেশি বেরোচ্ছে তত গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ তৈরি করা, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া। শরীরে কিন্তু গ্লুকোজের অ্যামাউন্ট বাড়ছে। গ্লুকাগন যদি কম বেরোয় তাহলে গ্লুকোজের অ্যামাউন্ট বাড়ছে না, আবার কমছেও না। কারণ কমার তো, তুমি যখনই খাবার খাবে তোমার শরীরে গ্লুকোজের লেভেলটা ঠিক থাকবে। গ্লুকাগন কিন্তু তোমার খাবার থেকে গ্লুকোজটাকে কমাবে না। তাই গ্লুকাগনের ক্ষেত্রে গ্লুকাগন যদি কম বেরোয় সেক্ষেত্রে গ্লুকোজের কোনো এফেক্ট হচ্ছে না, কিন্তু গ্লুকাগন যদি বেশি বেরোয় তাহলে কিন্তু গ্লুকোজ বেড়ে যাচ্ছে শরীরে, যেটাকে বলছে হাইপারগ্লাইসেমিয়া। তাহলে এখানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন রাখছি তোমাদের সামনে। প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস হাইপারগ্লাইসেমিয়া, ডায়াবেটিস মেলিটাস আর হাইপারগ্লাইসেমিয়া, এই দুজনের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি ব্লাডে গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তাহলে ডায়াবেটিস মেলিটাসকে ডায়াবেটিস বলা হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়াকে কেন ডায়াবেটিস বলা হচ্ছে না? এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ব্লাড সুগার যখন হাই হচ্ছে তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ইনসুলিন কম বেরোচ্ছে, আরেকটা হতে পারে গ্লুকাগন বেশি বেরোচ্ছে। কেন? কারণ ইনসুলিন কম বেরোনোর মানে হচ্ছে, ইনসুলিনের নর্মাল কাজ কি? ইনসুলিনের নর্মাল কাজ হচ্ছে ব্লাড সুগারের লেভেল কমানো। তাহলে ইনসুলিন যদি কম বেরোয় তার মানে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। আর গ্লুকাগনের কাজ হচ্ছে ব্লাড সুগারকে বাড়ানো,
তাহলে গ্লুকাগন যদি বেশি বেরোয় তাহলে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। এই দুটো ঘটনা হলেই ব্লাড সুগার একমাত্র বাড়তে পারে। কিন্তু ইনসুলিনের ক্ষেত্রেই আমরা শুধুমাত্র ডায়াবেটিস বলছি, ইনসুলিনের প্রবলেমটাকে আমরা ডায়াবেটিস বলছি, গ্লুকাগনের প্রবলেমটাকে আমরা হাইপার গ্লাইসেমিয়া বলছি। কেন? ওয়াই? প্রশ্নটা আমাদের এইখানেই এসে দাঁড়িয়ে যাচ্ছে। দুটো ক্ষেত্রেই আমাদের একই প্রবলেম হচ্ছে, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, কিন্তু রোগের নাম আলাদা আলাদা কেন? এটা কি শুধুমাত্র বোঝার জন্য যে দুটো রোগ আলাদা তাই জন্য, না অন্য কোনো কারণ আছে? ইনসুলিনের কাজ হচ্ছে, ইনসুলিনের ব্যাপারটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো খাবারের থেকে ব্লাডে সুগার প্রথমে মিশছে, সেই সুগারটাকে ইনসুলিন গ্লাইকোজেন হিসেবে স্টোর করছে, ফলে ব্লাড সুগার কম হচ্ছে। এইখানে ইনসুলিন যদি কম কাজ করে তাহলে গ্লাইকোজেন তৈরি হবে না বা কম হবে, ফলে ব্লাড সুগার বেড়ে যাবে। এই গ্লাইকোজেনটাই কিন্তু গ্লুকাগন পরবর্তীকালে ভেঙে আমাদেরকে দিচ্ছে গ্লুকোজ, সেটা ব্লাডে রিলিজ হয়ে ব্লাড সুগারটাকে বাড়াচ্ছে। তাহলে এবার এখানে আমাদের খুব সুন্দর এবং স্বাভাবিক একটা উত্তর, লজিক, যে যদি আমার শরীরে ইনসুলিন কম থাকে, ইফ ইট ইজ লেস, ইফ ইনসুলিন ইজ লেস, তাহলে কি হবে? নো গ্লাইকোজেন, গ্লাইকোজেন তৈরি হবে না। গ্লাইকোজেন যদি তৈরি না হয় তাহলে গ্লুকাগন কার ওপর কাজ করবে? দেন গ্লুকাগন হাউ ওয়ার্ক? গ্লুকাগন কি করে কাজ করবে? কাজ করার কোনো জায়গা নেই, কারণ গ্লাইকোজেন তৈরি হচ্ছে না। এবার ইনসুলিন আমার স্বাভাবিকভাবে কাজ করছে, গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গ্লুকাগন কি করছে? সেই গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে তৈরি করছে, গ্লুকোজ করছে। যেহেতু আমার ইনসুলিন নর্মালি কাজ করছে, অ্যাজ ইনসুলিন ইজ নর্মাল, এই গ্লুকোজটাকে ইনসুলিন কি করছে? আবার গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে। অর্থাৎ ব্লাডে সুগার বাড়লেও সেটা এক্সট্রিম লেভেলে যাচ্ছে না, বা গ্লাইকোজেনে আবার কনভার্ট হয়ে যাচ্ছে সেই জিনিসটা। কিন্তু ইনসুলিন যদি কম কাজ করে, গ্লাইকোজেনটাই তৈরি হবে না, ব্লাড সুগারটা ব্লাডেই থেকে যাবে। গ্লুকাগন কিন্তু সেই সুগারটাকে, গ্লুকাগন cannot convert it, গ্লুকাগন কিন্তু সেই সুগারটাকে কিছুতেই গ্লাইকোজেনে কনভার্ট করতে পারবে না। তাই ইনসুলিন যদি কম কাজ করে, ইনসুলিন যদি লেস কাজ করে, তাহলে গ্লুকাগন নর্মাল কাজ করুক বা বেশি কাজ করুক, তাতে ব্লাড সুগারের কিন্তু কোনো কম হওয়ার প্রবলেম হবে না, ব্লাড সুগার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাই এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস। কিন্তু গ্লুকাগন যদি বেশি কাজ করে, কিন্তু ইনসুলিন যদি নর্মালি কাজ করে, তাহলে ইনসুলিন আবার এক্সট্রা গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেবে। সেই জন্য দুটো ক্ষেত্রেই ব্লাড সুগার বাড়লেও গ্লুকাগনের ক্ষেত্রে ইনসুলিন সেটাকে কন্ট্রোল করতে পারছে, কিন্তু ইনসুলিনের প্রবলেমটা গ্লুকাগন কন্ট্রোল করতে পারছে না। তাই ইনসুলিনের রোগটাকে ডায়াবেটিস বলা হচ্ছে, গ্লুকাগনের রোগটাকে হাইপার গ্লাইসেমিয়া বলা হচ্ছে। এরপর আমরা চলে আসবো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, পার্ট দুটো হচ্ছে, একটা বাইরের দিকে পার্ট, এরকম টুপির মতো অংশ হয়, মাঝখানের পার্টটাকে বলে মেডালা, আর বাইরের পার্টটাকে বলে কর্টেক্স। সেন্ট্রালে থাকে মেডালা আর বাইরেরটাকে বলে কর্টেক্স। কর্টেক্সের আবার তিনটে পার্ট থাকে, কি কি?
একটা হচ্ছে জোনা রেটিকিউলারিস, ভেতরের দিক থেকে বলছে জোনা রেটিকিউলারিস, মাঝেরটা ফ্যাসিকিউলাটা আর বাইরেরটা জোনা গ্লোমেরুলাসা। কোনখান থেকে কি হরমোন বেরোয় সব বলে দেওয়া হচ্ছে তোমাদের সামনে। মেডালার থেকে দুটো হরমোন বেরোয়, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, অথবা অন্য নামে যদি আমি ডাকি এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। যে নামটাই বলবে তার সামনে একটা নর কথাটা বসিয়ে দিলেই আরেকটা হরমোনের নাম হয়ে যাবে। এদেরকে বলা হয় এমার্জেন্সি হরমোন। এই হরমোনগুলোর নাম হচ্ছে এমার্জেন্সি, কারণ এরা সবসময় শরীরে বেরোয় না, এরা একমাত্র বেরোয় যখন শরীরের কোনো দরকার পড়ে। কীরকম দেখো, অ্যালার্টনেস, যখন অ্যালার্ট হতে হবে, যখন চোখে হঠাৎ করে আলো পড়লো, যখন ঘাম হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, তুমি হঠাৎ ভয় পেলে, ভয়ের সিনেমা দেখছো, তোমার হট করে হার্টবিট বেড়ে গেল, তুমি দৌড়ে এসেছো, তোমার রেসপিরেশন বেড়ে যেতে হবে, নাহলে অক্সিজেন কম পাচ্ছ। এই সমস্ত ক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশনে তোমার এই হরমোনগুলো কাজ করছে। আর এবার কর্টেক্সে চলে আসি। কর্টেক্সের হরমোনগুলোর নাম ভীষণ সোজা, মনে রাখা খুব সোজা। মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্স স্টেরয়েড বা সেক্স কর্টিকয়েড। কর্টেক্স থেকে বেরোচ্ছে বলে কর্টিকয়েড নাম বলা হচ্ছে এগুলোকে। মিনারেলোকর্টিকয়েডের কাজ কি? মিনারেল কন্ট্রোল করছে। কোন মিনারেল? সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট। যদি মিনারেলোকর্টিকয়েড বেশি বেরোয় অবশ্যই মিনারেল বেশি হয়ে যাবে শরীরে। যদি মিনারেলোকর্টিকয়েড কম বেরোয় তাহলে লো ব্লাড সোডিয়াম পটাশিয়াম লেভেল হয়ে যাবে। গ্লুকোকর্টিকয়েড গ্লুকোনিওজেনেসিসকে কন্ট্রোল করছে। সেক্স কর্টিকয়েড কি করছে? সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, কারণ অ্যাড্রিনাল গ্ল্যান্ড ছেলে মেয়ে দুজনের মধ্যেই থাকে, তাই জন্য সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার যেগুলো, সেই সেক্স ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করছে বা মেনটেন করছে ডিউরিং পিউবার্টি এই সেক্স কর্টিকয়েড। যেমন হচ্ছে মুখের চুল, গোঁফ, দাড়ি, তারপরে পিউবিক হেয়ার, জেনিটাল পোর্শনের যে হেয়ার, বগলে চুল, এই সমস্ত সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারগুলো এরা কন্ট্রোল করছে। তাহলে অ্যাড্রিনালের পরে এবার আমরা চলে আসি গোনাড, গোনাডোট্রফিন। আমরা আগেই দেখেছিলাম পিটুইটারির গোনাডোট্রফিন। কি দেখেছিলাম এখানে? যে লিউটিনাইজিং হরমোন, সেটা ফলিকলকে, গ্রাফিয়ান ফলিকলকে স্টিমুলেট করছে, আর নইলে অ্যান্ড্রোজেন। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন সেই ওভারি ফলিকলকে বা স্পারমাটোজেনেসিসকে স্টিমুলেট করছে। তাহলে এখানেও আমরা দেখছি টেস্টিস কোথায় থাকছে? স্ক্রোটাল স্যাকে। সেটা রিলিজ করছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন ম্যাচুরেশন ফাংশন অফ মেল অ্যাক্সেসর, মেল সেক্স এবং বিভিন্ন ধরনের স্পারমাটোজেনেসিসে হেল্প করছে টেস্টোস্টেরন। আর ওভারিতে কাজ করছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ওভারিয়ান ফলিকলে কাজ করছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কাজ করছে ওভারিয়ান ফলিকলে। কর্পাস লিউটিয়ামে কাজ করছে টেস্টোস্টেরনে, এখানে কাজ করছে লিউটিনাইজিং হরমোন কাজ করছে। আচ্ছা, ওভারিয়ান ফলিকল থেকে বেরোচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, ওভারিয়ান ফলিকলসকে ম্যাচিওর করছে। আর এই হরমোনের বেশি সিক্রিশনে অবশ্যই ব্লাড ক্লট হতে পারে। আর যদি ফলিকল কাজ না করে, অর্থাৎ এই স্টিমুলেটিং হরমোন যদি কাজ না করে, তাহলে ওভারিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন কাজ করবে না। তাহলে ইস্ট্রোজেন থেকে কাজ না করলে ওভাম তৈরি হবে না, অর্থাৎ ইরেগুলার বা নো পিরিয়ড। কর্পাস লিউটিয়াম ফলিকলের মধ্যেই থাকছে, সেখান থেকে বেরোচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কি করছে? প্রেগনেন্সি, ম্যামারি গ্ল্যান্ড এবং স্টোর মিল্ক করার জন্য যে অ্যালভিওলাইটটা থাকছে সেগুলোকে কন্ট্রোল করছে। অর্থাৎ কর্পাস লিউটিয়ামকে এফেক্টেড করছে কে? লিউটিনাইজিং হরমোন। ওই যে টেস্টিসকে লিউটিনাইজিং হরমোন এফেক্ট করছে, আর ওভারিকেও লিউটিনাইজিং হরমোন এফেক্ট করছে, এবং তার ফলে হচ্ছে ওভুলেশন, ওভাম বেরোচ্ছে।
ওভাম বেরোনোর পর পড়ে থাকছে কর্পাস লিউটিয়াম, সেই কর্পাস লিউটিয়াম থেকে বেরোচ্ছে প্রোজেস্টেরন। তাহলে আমরা যদি আগের পিটুইটারি লিস্টটা দেখি তাহলে দেখব লিউটিনাইজিং হরমোন কি করছে, আমাদের ওভুলেশন করছে। লিউটিনাইজিং হরমোন ফলিকল থেকে ওভুলেশন করছে, মানে ওভামটাকে বের করে দিচ্ছে। যেই মাত্র ওভামটা বেরিয়ে যাচ্ছে ফলিকল থেকে পড়ে থাকছে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে বেরোচ্ছে প্রোজেস্টেরন, যেটা প্রেগন্যান্সিতে হেল্প করছে। ওভাম বেরোলেই প্রেগন্যান্সি হবে। তাহলে আমাদের সমস্ত রকম হরমোন, সমস্ত রকম গ্ল্যান্ড, তাদের কাজের এফেক্ট, হাইপোসিক্রেশনের এফেক্ট সব আমাদের একটা চার্টের মধ্যে চলে এলো। এবার আমরা নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে হরমোনস অফ হার্ট, কিডনি অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ডের কথা। এবার আমরা যে আলোচনাটা করব যে এই গ্ল্যান্ড ছাড়াও শরীরে কিছু জায়গা আছে যেখানে থেকে কিছু হরমোন বেরোয়, যেমন অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক ফ্যাক্টর ANF। এটা আমরা কিডনি চ্যাপ্টারে মানে এক্সক্রিটরি চ্যাপ্টারে দেখেছি, জেনেছি, পড়েছি। জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে বেরোচ্ছে এরিথ্রোপয়েটিন, যেটা এরিথ্রোপয়েসিস বা আরবিসি তৈরি করতে হেল্প করছে। স্টমাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে গ্যাস্ট্রিন, যেটা HCl সিক্রিট করছে। এক্সোক্রিন প্যানক্রিয়াসের যে এনজাইমেটিক পার্ট, সেখান থেকে বেরোচ্ছে সিক্রিটিনিন, যেটা বাইকার্বনেট আয়ন তৈরি করাচ্ছে। কোলিওসাইটোকিনিন, এটা বেরোচ্ছে শরীরের প্যানক্রিয়াস আর গল ব্লাডার থেকে, যেখানে থেকে বেরোচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম আর বাইল জুস। আর এই সমস্ত হরমোন যখন দরকার হচ্ছে না তখন থামানোর জন্য বেরোচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যেটা এই তিনজনকে স্টপ করছে। এছাড়া আর কি বেরোচ্ছে, গ্রোথ ফ্যাক্টর। কোথা থেকে বেরোচ্ছে, বিভিন্ন টিস্যুর থেকে। কেন, সেগুলোকে রিপেয়ার করার জন্য বা রিজেনারেশন করার জন্য। ধরো তোমার কোনো একটা জায়গা কেটে গেল, সেখানে আবার সেল তৈরি হলো, তাহলে এখানে কি গ্রোথ হরমোন কাজ করলো? না, এখানে কাজ করলো গ্রোথ ফ্যাক্টর। হরমোনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি হিসেবে? তার কেমিক্যাল নেচারের হিসেবে। একটা মেকানিজম হিসেবে আর কেমিক্যাল নেচার হিসেবে। আমরা সেগুলো নিয়ে একবার আলোচনা করে দিই। এটাই আমাদের লাস্ট এই চ্যাপ্টারের। হরমোনের চারটে পার্ট হয়। একটা হচ্ছে প্রোটিন হরমোন, পেপটাইড, পলিপেপটাইড বা প্রোটিন হরমোন। একটা হচ্ছে স্টেরয়েড হরমোন। একটা হচ্ছে থাইরয়েড হরমোন, কারণ এখানে আয়োডিন থাকছে তাই এটা হচ্ছে থাইরয়েড হরমোন। আর অ্যামাইনো অ্যাসিড হরমোন, যেটা এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিনও বলতে পারো। এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিনও বলতে পারো, অর্থাৎ এমার্জেন্সি হরমোন। সোজাভাবে মনে রাখতে গেলে মনে রাখবো এমার্জেন্সি হরমোন। তাহলে চারটে ভাগ, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে এমার্জেন্সি। এই হরমোনগুলো কাজ করে কি করে? হরমোনগুলো কাজ করার জন্য যেইখানে গিয়ে কাজ করবে, ধরো অ্যান্ড্রোজেন টেস্টিস, সেটা তো স্পার্মেই কাজ করবে, বা ইনসুলিন সেটা মাত্র গ্লুকোজের উপরেই কাজ করবে। তো যে টার্গেট টিস্যুতে কাজ করবে সেই টার্গেট টিস্যুতে একটা করে রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর দু রকমের হয়, একটা হচ্ছে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, আরেকটা হচ্ছে রিসেপ্টর প্রেজেন্ট ইনসাইড দ্য টার্গেট সেল কল্ড ইন্ট্রাসেলুলার রিসেপ্টর।
called intracellular receptor বা আরেকটা নামে একেও দেখা হয় নিউক্লিয়ার রিসেপ্টর, কারণ এটা নিউক্লিয়াসের গায়ে থাকে। যদি আমি স্ট্রাকচার আঁকি, স্ট্রাকচার এঁকে যদি বোঝাতে চাই, তাহলে এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেলের মধ্যে নিউক্লিয়াস, সেলের গায়ে থাকছে রিসেপ্টর সেল মেমব্রেনে, অথবা নিউক্লিয়াসের গায়ে থাকছে রিসেপ্টর। এটা হচ্ছে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার বা নিউক্লিয়ার রিসেপ্টর। মেমব্রেন বাউন্ড রিসেপ্টরে কারা এসে অ্যাটাচড হবে? যত রাজ্যের প্রোটিন হরমোনগুলো এসে অ্যাটাচড হবে এই রিসেপ্টরের সাথে, যত প্রোটিন হরমোন আছে। আর এই রিসেপ্টরে কারা এসে অ্যাটাচড হবে? যত স্টেরয়েড আর থাইরয়েড হরমোন, অর্থাৎ থাইরক্সিন। থাইরয়েড হরমোনে তো দুটোই হরমোন আছে, T3 আর T4। থাইরয়েড হরমোন বাইন্ড করবে এই রিসেপ্টরের সাথে। তাহলে প্রোটিন হরমোন কারা? তোমরা আগেই নামগুলো দেখে নিয়েছো, ইনসুলিন, গ্লুকাগন, পিটুইটারি আর হাইপোথ্যালামাস। হয়ে গেল প্রোটিন হরমোন। এখানেও দেখো, তাহলে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর কার কার? ইনসুলিন, গ্লুকাগন, পিটুইটারি, হাইপোথ্যালামাস। মনে রাখা খুব সোজা, প্রথম দুটো ব্রেনের হরমোনটা হচ্ছে প্রোটিন হরমোন আর ইনসুলিন, গ্লুকাগন। বাকি থাইরয়েড হরমোন আর যত স্টেরয়েড হরমোন, বাকি সবাই স্টেরয়েড আর থাইরয়েড, শুধু এমার্জেন্সি হরমোনটা আলাদা, তারা বাইন্ড করবে এই ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সাথে। বাইন্ড করা হয়ে গেলে এই রিসেপ্টর একটা ইন্টারাকশন হবে, যার ফলে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হবে, যার ফলে বায়োকেমিক্যাল চেঞ্জ হবে ওই সেলটার মধ্যে। আগে হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, একটা কমপ্লেক্স তৈরি হবে, তবে গিয়ে সেলের মধ্যে চেঞ্জেসটা হবে। তাহলে হরমোনের টাইপ আর মেকানিজমের মধ্যে ভীষণ সহজ মনে রাখা, 4 রকমের হরমোন হচ্ছে প্রোটিন, স্টেরয়েড, থাইরয়েড আর এমার্জেন্সি। এর মধ্যে প্রোটিন কোনটা? একদম প্রথম দুটো, হাইপোথ্যালামাস আর পিটুইটারি। আর থাইরয়েডেরটা থাইরয়েড, আর এমার্জেন্সিটা এমার্জেন্সি। ইনসুলিন, গ্লুকাগন আবার প্রোটিন, দুজন একে অপরের সাথে অপোজিট কাজ করছে। আর বাকি সবাই স্টেরয়েড। যারা প্রোটিন তারা মেমব্রেনে বাউন্ড করছে, যারা স্টেরয়েড আর থাইরয়েড তারা নিউক্লিয়ারের কাছে গিয়ে বাইন্ড করছে, সেলের ভেতরে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। আর এমার্জেন্সি হরমোন শুধুমাত্র বডির স্পেশাল পার্টে এমার্জেন্সি সিচুয়েশানে কাজ করছে, তাই জন্য তার কোনো পার্টিকুলার রিসেপ্টর সবসময়ের জন্য থাকে না, শুধুমাত্র এমার্জেন্সি সিচুয়েশানে ওরা গিয়ে ডাইরেক্ট কাজ করে। তাহলে হরমোন চ্যাপ্টার আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। খুব সহজে পুরো চ্যাপ্টারটা চোখের সামনে গল্পের মতো একটা মাত্র চার্টের মধ্যে আমাদের চলে আসে। নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো, অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখো।